হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের আয়োজন যেটা করছি সেটা হচ্ছে কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স। আমি বলছিলাম যে ফ্রেজ এবং ফ্রেজটা পড়ার ফ্রেজ এবং ক্লজ না শিখে কনজাংশন শেখাটা একটু দুরূহ হয়ে যাবে, তাই না? কারণ এখানে আজকে দেখবেন যে কনজাংশন শিখতে গেলে ফ্রেজ এবং ক্লজের সঙ্গে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের জানা আগে দরকার। কনজাংশন শেখার আগে এগুলো আসলে একটু ধারণা থাকা দরকার। এই কারণে ফ্রেজ এবং ক্লজের ক্লাসটা আগে নিয়েছি, ঠিক আছে? তা আসেন আজকে দেখেন কনজাংশন কনজাংশন, ইন্টারজেকশন এবং প্রিপোজিশন, এই তিনটা করলেই আমাদের পার্টস অফ স্পিচের ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড দুটি সেন্টেন্সকে যুক্ত করতে পারে, ক্লজকে যুক্ত করতে পারে, ফ্রেজকে যুক্ত করতে পারে অথবা কোনো ওয়ার্ডকে যুক্ত করে তাকে বলা হবে কনজাংশন। তাহলে যে সকল ওয়ার্ড কোনো সেন্টেন্সকে যুক্ত করে, কোনো সেন্টেন্স বলতে কি দুই বা ততোধিক সেন্টেন্সকে সংযুক্ত করে, দুই বা ততোধিক ক্লজকে সংযুক্ত করে, ফ্রেজকেও করতে পারে, ওয়ার্ডকে যুক্ত করলেও তাকে বলা হবে কনজাংশন। এই কনজাংশন হচ্ছে দুই প্রকার। কনজাংশন কয় প্রকার? দুই প্রকার। দেখেন কোঅর্ডিনেটিং অর কোঅর্ডিনেটিভ কনজাংশন, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং অর সাবজেক্টিভ কনজাংশন, ঠিক আছে? এই দুই প্রকারের কনজাংশন আলোচনা করব আমরা। কি কি? কোঅর্ডিনেটিং অর কোঅর্ডিনেটিভ কনজাংশন, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং অর সাবজেক্টিভ কনজাংশন। আচ্ছা দেখেন এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা কাকে বলে? কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যদি দুটো স্বাধীন ক্লজকে যে কনজাংশন যুক্ত করবে, দুটো স্বাধীন ক্লজকে, দুই বা ততোধিক স্বাধীন ক্লজকে যদি কোনো কনজাংশন যুক্ত করে তাকে বলা হবে কি আমাদের কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিভ কনজাংশন। দেখেন সংজ্ঞাটা কি আছে, যে যেসব কনজাংশন দুটি সমজাতীয় ক্লজকে যুক্ত করে। সমজাতীয় ক্লজ বলতে কি একই ধরনের ক্লজ হতে, এই পাশ এই পাশ যে কানেক্টরটা থাকবে সেটা এই পাশ ও পাশ একই ক্লজ থাকতে হবে, ঠিক আছে? অথবা দুই বা ততোধিক স্বাধীন ক্লজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। দেখেন এইবার আমি একটা এক্সাম্পল লিখছি, হি স্টাডিড হার্ড, হি পাসড দ্য এক্সাম। দেখেন এই জায়গায় হি স্টাডিড হার্ড অ্যান্ড পাসড দ্য এক্সাম। এখানে হি স্টাডিড, একটু স্পেস দিয়ে লিখে, হি স্টাডিড হার্ড, আরেকটা আছে হি পাসড দ্য এক্সাম। দেখেন এই যে দুইটা ক্লজ লিখলাম আমি, দুইটা সেন্টেন্স বা ক্লজ যাই বলি, এখানে দেখেন এই যে দুইটা ক্লজ, এই দুইটা ক্লজ কিন্তু দুটোই কি স্বাধীন, ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা ক্লজ হি স্টাডিড হার্ড আর হি পাসড দ্য এক্সাম, এখানে অ্যান্ড এর পরে একই সাবজেক্ট হি ব্যবহার করা হয় না, ঠিক আছে? তাহলে দুইটাই দেখতে পাচ্ছি কি ক্লজ, এখানে দুইটাই স্বাধীন ক্লজ। এই দুইটা স্বাধীন ক্লজকে যুক্ত করছে কি দ্বারা? আমাদের এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড দ্বারা। তাহলে এই অ্যান্ডটা হবে কি আমাদের কনজাংশন। ক্লিয়ার? তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি হবে? যে কনজাংশনটা দুটো সমজাতীয় ক্লজকে যুক্ত করবে অথবা দুই বা ততোধিক স্বাধীন ক্লজকে যুক্ত করবে। দুটি স্বাধীন ক্লজ একে যুক্ত করছে অ্যান্ড, সো অ্যান্ড ইজ কল্ড দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? আচ্ছা পরে দেখেন আরেকটা উদাহরণ লিখছি, সেটা হচ্ছে হি স্টাডিড হার্ড, সরি হি স্টাডি হার্ড or you will fail in the exam. Study hard or you will fail in the exam. কঠোর পড়ালেখা করো অথবা তুমি ফেল করবে। এখানে ইউটা উজ্জ্ব রাখা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স তাই। তাহলে ইউ স্টাডি হার্ড আর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, দুটোই কি স্বাধীন ক্লজ। তাহলে দুটো স্বাধীন ক্লজকে যে কনজাংশন যুক্ত করবে তাকে বলা হবে কি কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? দুটো স্বাধীন ক্লজকে, দুই বা ততোধিক স্বাধীন ক্লজকে যে কনজাংশন যুক্ত করবে তাকে বলা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন তারপরেরটা ছিল কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যে কনজাংশনগুলো একটি স্বাধীন ক্লজ থাকবে, একটা স্বাধীন ক্লজ থাকবে আর পরে এক বা একাধিক অধীন ক্লজ বা পরাধীন ক্লজকে যে কনজাংশন যুক্ত করে, মানে একটা স্বাধীন ক্লজ তারপরে এক বা একাধিক পরাধীন ক্লজকে যুক্ত করবে বা অধীন ক্লজকে যুক্ত করবে, ঠিক আছে? তাকে বলা হবে আমাদের কি
সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা সাবঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজ শিখছিলাম না? সাবঅর্ডিনেট ক্লজটা কি ছিল? যে একটা ক্লজ আরেকটা ক্লজের উপর নির্ভর করবে। কিসের ক্ষেত্রে? অর্থের দিক থেকে। অর্থ প্রকাশের জন্য একটা ক্লজ আরেকটার উপর নির্ভর করবে। যে ক্লজটা আরেকটার উপর নির্ভর করবে সে নির্ভরকৃত ক্লজটিকে বলা হবে সাবঅর্ডিনেটিং। এটাও প্রায় তাই। দেখেন সাবঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? কনজাংশনটা তাহলে কি হবে? একটা পরাধীন ক্লজ থাকবে আর একটা স্বাধীন ক্লজ থাকবে, দুটোকে কানেক্ট করবে যে কনজাংশনটা, সেটা হবে আমাদের কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? তাহলে দেখেন সংজ্ঞাটা কি লিখছি, যে কনজাংশনগুলো একটি স্বাধীন এবং অন্য এক বা একাধিক পরাধীন ক্লজকে যুক্ত করে তাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। ক্লিয়ার? আচ্ছা দেখেন একটা এক্সাম্পল লিখছি, উই স্টাডি হার্ড। আমরা কঠোর পড়ালেখা করি সো দ্যাট, যাতে উই ক্যান পাস ইন দ্য এক্সাম। এই যে দেখেন সো দ্যাট সহ এইটা, সো দ্যাট উই ক্যান পাস ইন দ্য এক্সাম। এই যে যাতে আমরা পাস করতে পারি, এই ক্লাসটা কার উপর নির্ভরশীল? অর্থ প্রকাশের জন্য আমরা কঠোর পড়ালেখা করি এই ক্লাসের উপর। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, আর এটা হচ্ছে কি? এই যে কনজাংশন যুক্ত বা লিঙ্কার যুক্ত অংশটা কি হবে? সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। এই ক্লজটা এর উপর নির্ভর করছে অর্থ প্রকাশের জন্য। সো এখানে আমাদের সো দ্যাটটা হবে কোন কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে? তাহলে কনজাংশন ছিল কি? দুটি সেন্টেন্স, দুটি ক্লজ, দুটি ফ্রেজ অথবা দুটি ওয়ার্ডকে যদি যুক্ত করে তাকে বলা হবে কনজাংশন। কনজাংশন ছিল দুই প্রকার, সাবঅর্ডিনেটিং আরটা হচ্ছে কি? কোঅর্ডিনেটিং, তাই না? এই দুই প্রকারের কনজাংশন আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব যে এই কনজাংশনগুলোর ভিতর, এই দুইটা কাইন্ডসের ভিতর আর কি কি কনজাংশন আছে, আমাদের তাদের ব্যবহার শিখতে হবে। এই লিঙ্কারগুলো, ঠিক আছে, এদের ব্যবহারটা শিখতে হবে। তা আসেন দেখি। দেখেন আমরা প্রথমত সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমি আলোচনা করতে চাচ্ছি। ঠিক আছে? এই জায়গায় সময় বোঝাতে যে কনজাংশনগুলো আমরা ব্যবহার করি, সাধারণত সময় বোঝাতে আমরা দেখেন এই যে 6 টাইপের কনজাংশন লিখছি, এই 6টাকে আমরা সাধারণত সময় বোঝাতে ব্যবহার করি। কিভাবে দেখেন? টিল, আনটিল। খেয়াল রাখবেন একটু, আনটিলে কিন্তু একটা এল হবে, ঠিক আছে? টিল, আনটিল, যতক্ষণ না পর্যন্ত। বিফোর, পূর্বে। হোয়েন, যখন। হোয়াইল হচ্ছে যখন, কিন্তু এদের পরে ভার্বের সাথে আইএনজি আসে, ঠিক আছে? আর চেঞ্জ যেহেতু, আর আফটার পরে। এইগুলো হচ্ছে সময় বোঝাতে এই কনজাংশনগুলো আমরা ব্যবহার করি। এগুলো সব সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে টিল বা আনটিল, যতক্ষণ না পর্যন্ত, এই অর্থে আমরা এই কনজাংশনটা ব্যবহার করি। আমরা প্রথমে এখন এক্সাম্পলে আসি। দেখেন এক্সাম্পল লিখি। এক্সাম্পল আমি যদি লিখি, দেখেন ওয়েট হেয়ার টিল আই রিটার্ন। ওয়েট হেয়ার টিল আই রিটার্ন। ওয়েট হেয়ার টিল আই রিটার্ন মানে অপেক্ষা করো আমি ফিরে না আসা পর্যন্ত, ঠিক আছে? টিল বা আনটিল দুটোই, যে কোনোটাই আমরা ব্যবহার করতে। উই ক্যান ইউজ হেয়ার টিল অর আনটিল, ঠিক আছে, অ্যাজ ইউ লাইক বেস্ট। তাহলে ওয়েট হেয়ার টিল আই রিটার্ন মানে অপেক্ষা করো আমি ফিরে না আসা পর্যন্ত। তাহলে কি অর্থ প্রকাশ করছে? দেখেন কোথাও কিন্তু কোনো নট নেই, তাই না? কিন্তু অর্থটা কি দিচ্ছে? নেগেটিভ। খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা আরেকটা যদি লিখি, এই একই জিনিস, ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, একই অর্থ প্রকাশ করে, ঠিক আছে? ওয়েট হেয়ার টিল আই রিটার্ন, ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন না আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, বা ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, একই অর্থ, ঠিক আছে? আচ্ছা তাহলে এইরকম যতক্ষণ না পর্যন্ত, এই ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? টিল অথবা আনটিল কনজাংশনটা ব্যবহার করা হবে। ক্লিয়ার? আচ্ছা টিল বা আনটিল গেল। এবার আসেন দেখেন বিফোর, আর তার সঙ্গে আছে কি? আফটারটা। দেখেন এই যে বিফোর আর আফটার,
একটা পূর্বে, বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। আমরা জানি এই দুইটা সেন্টেন্সের সরি এই দুইটা ওয়ার্ড কনজাংশন কোন জায়গায় বসে আমরা জানি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই না? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পারফেক্ট টেন্সে এটা ব্যবহার করি, বিফোর আফটার পাস্ট পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করি। আচ্ছা দেখেন তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে দেখেন লিখি হি had reached there before I came. খেয়াল করেন, he had reached there, subject plus had plus v3 plus before plus past indefinite tense এই যে যেটা আসলো, তাহলে এটা কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 থাকলে সেটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে বিফোরের পূর্বে থাকে কোন টেন্স? বিফোরের পূর্বে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পরে থাকবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। আফটার দিয়ে একটা দেখাই দিন, এটাই দেখাই, এটাই যদি বলি তাহলে এরকম আসবে, দেখেন I had came, had come হবে, I had come here after তাহলে এটা দেব he reached, RESCHED, he reached after I come here। দেখেন এখানে কিন্তু এই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 আছে, কামের ভি3 কিন্তু কি হবে? কাম কেম কাম হয়, তাই না? তাহলে এইটা দেখেন আফটার লিখছি, এই যে এটা আফটারের পরে কি টেন্স আছে? পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পূর্বে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে বিফোর আর আফটার এখানে কি বোঝানো হয়েছে? দেখেন একটা সময় বোঝানো হয়েছে যে আমি আসার পূর্বে সে সেখানে পৌঁছেছিল, আমি আসার পূর্বে একটা সময় বুঝেছি। আচ্ছা এখানে হচ্ছে হি রিচড, সে পৌঁছেছিল আফটার আই হ্যাড কাম হেয়ার, আমি আসার পর সে পৌঁছেছিল, সময় বুঝেছি। তাহলে বিফোর এবং আফটার দুইটাই আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? দেখেন বিফোর আফটার সময়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই দুইটা শিখলাম, তাই না? আচ্ছা কনজাংশনগুলো একটু খেয়াল রাখতে হবে, কনজাংশন কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? এবার দেখেন when যদি ব্যবহার করি I will come when you call me, I will come আমি আসবো যখন তুমি আমাকে ডাকো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে when কোন ক্ষেত্রে ব্যবহার করছি আমরা? সময় বোঝাতে, যখন সে ডাকবে তখন আমি আসবো, ঠিক আছে না? সময় বোঝানোর ক্ষেত্রে when ব্যবহার করা হয়। আচ্ছা when গেল, এবার আসেন while, এবং while এর একটা স্পেশাল ক্যারেক্টার আছে যে এদের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে? এদের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। দেখেন whileটাও কিন্তু সময়ের ক্ষেত্রে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে। দেখেন যদি লিখি do not play while you are reading, do not play while, এই যে while ব্যবহার করছি, you are reading, তুমি পড়ার সময় কি করো না? খেলা করো না, ঠিক আছে? এই যে whileটা মনে রাখতে, while এর সঙ্গে যে ক্লজটা থাকবে তা সেটা অবশ্যই কোন টেন্সে আসবে? এই যে ভার্বের সাথে আইএনজি করতে হবে সেটার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে while এর ব্যবহারটা আমরা শিখলাম, কনজাংশন হিসেবে while এর ব্যবহার শিখলাম। এবার আসেন since দিয়ে দেখেন সময়টা কেমন বোঝায়। দেখেন since দিয়ে দেখেন I have not seen her since she was in 4th year। দেখেন I have not seen her, আমি তাকে দেখিনি, এটা কিন্তু কোন টেন্স?
এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, তাই না? আই হ্যাভ নট সিন হার, আমি তাকে দেখিনি, সিন্স শি ওয়াজ ইন 4th ইয়ার, মানে চতুর্থ বর্ষের পর থেকে কি আমি তাকে দেখিনি। চতুর্থ বর্ষের পর থেকে একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে যে চতুর্থ বর্ষের পর থেকে তা আমি কখনো তাকে আর দেখিনি, এখনো পর্যন্ত দেখা হয়নি, তাহলে একটা নির্দিষ্ট ডিউরেশন আছে, টাইম। তাহলে এই ক্ষেত্রে কি ব্যবহার করলাম? সিন্স। ঠিক আছে, তাহলে সিন্সের ব্যবহার গেল। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের, এই কনজাংশনগুলো হচ্ছে কোন ক্ষেত্রে ব্যবহার করছি আমরা? টাইমের ক্ষেত্রে, মনে রাখবেন। এবং আপনারা যেটা করবেন, সময় বোঝাতে এইগুলো মুখস্থ করবে এবং এর বাংলা অর্থটা মনে মনে। ইংরেজি গ্রামারে আমি যেটা মনে করি যে গ্রামারের সবচেয়ে যে জিনিসটা আপনাকে সব বেশি সাপোর্ট করবে সেটা হচ্ছে অর্থ। অর্থ আপনি যদি জানেন, রুল কিন্তু এমনি অটোমেটিক্যালি আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ? তাহলে এই অর্থগুলো হচ্ছে কি করবেন? মুখস্থ রাখবেন, সেই সঙ্গে একটা করে উদাহরণ। অর্থটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আপনার আসবে কি, এখানে ড্যাশ থাকবে, ড্যাশ দিয়ে থাকবে সিন্স, হোয়েন, হোয়ার, হোয়াই, আফটার, বিফোর, এগুলো দেওয়া থাকবে। আপনার কোনটা মার্ক করতে হবে সেখান থেকে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল সময় বোঝানোর জন্য। আচ্ছা, এবার দেখেন এখানে কজ অর রিজন, কারণ বোঝাতে। কারণ বোঝাতে যে কনজাংশনগুলো ব্যবহার করি আমরা, তাই না? কারণ বোঝাতে সাধারণত এই দুইটা, সিন্স অ্যাজ, সিন্স অথবা অ্যাজ, আর একটা বিকজ। বিকজ মানে ডাইরেক্ট কারণ অর্থটা, আর সিন্স অ্যাজ হচ্ছে যেহেতু বোঝায়। এদের পরে বসে কারণযুক্ত ক্লজ। এই সিন্স বা অ্যাজ এর পরেই বসবে কি? কারণযুক্ত ক্লজ। কারণযুক্ত ক্লজ। আর পরেরটা বসবে কি ক্লজ? ফলাফল। পরের ক্লজটি হবে ফলাফল। ক্লিয়ার? আচ্ছা, আর বিকজ তো হচ্ছে কারণ বোঝাইতে। আপনি বিকজও ব্যবহার করতে পারেন, সিন্সও ব্যবহার করতে পারেন, অ্যাজও ব্যবহার করতে পারেন, তিনটা যে কোনোটাই ব্যবহার করা যাবে। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পলে আসি। এক্সাম্পল দেখেন, বিকজ I was ill, I could not attend the meeting. কি বল হলো? দেখেন, বিকজ আই ওয়াজ ইল, যেহেতু, বিকজ দিয়ে কি? কারণ বা যেহেতু। আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিংয়ে উপস্থিত হতে পারলাম না। এখানে আপনি সিন্সও ব্যবহার করতে পারেন, সিন্স আই ওয়াজ ইল, অথবা অ্যাজ আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে কারণ বোঝাতে মনে রাখবেন কজ অর রিজন। কারণ যদি বোঝায় কোনো সেন্টেন্স, আপনারা আসবেন পরীক্ষায় থাকবে এইখানে ড্যাশ দেওয়া থাকবে, ড্যাশ দিয়ে আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে আপনার চারটা অপশন দেওয়া থাকবে, আপনার কোনটাকে চুজ করতে হবে, আপনি অর্থটা একটু বুঝে মার্ক করবেন। ক্লিয়ার? তাহলে এখানে বিকজও ব্যবহার করতে পারেন, সিন্সও ব্যবহার করতে পারেন, অ্যাজ ব্যবহার করতে পারেন। এই তিনটার যেটা আপনার অপশনে থাকবে আপনি সেটাকে মার্ক করবেন। ক্লিয়ার? আর এরপরেই দেখেন কারণ যুক্ত আছে, আই ওয়াজ ইল, আমি অসুস্থ, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিং উপস্থিত হতে পারলাম না। কারণটা কি? রিজনটা কি? দেখেন আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, তার সঙ্গে সিন্স অ্যাজ অথবা বিকজ হবে। এটা হলো তাহলে কারণ বোঝাইতে এই কনজাংশনগুলো ব্যবহার করি। ঠিক আছে, দেখেন পারপোজ। পারপোজ হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য বোঝাতে এই তিনটা কনজাংশন ব্যবহার করি আমরা। উদ্দেশ্য বোঝাতে এই তিনটা কনজাংশন কি কি? দেখেন দ্যাট অর্থটা কি আসে? যেন বা তাতে, যেন অথবা তাতে। ইন অর্ডার টু হচ্ছে এই উদ্দেশ্যে যে, অথবা যাতে। আর সো দ্যাট মানে যাতে। তাহলে এই তিনটার অর্থ আমরা দেখতেছি কি প্রায় সিমিলার, একই অর্থে। এবং এই তিনটাই যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন উদ্দেশ্য যদি বোঝায়। ঠিক আছে, সেই ক্লজ দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, একটি এক্সাম্পল দেখাই। এক্সাম্পল দেখেন, we ate that
উই মে লিভ, উইট দ্যাট উই মে লিভ। খেয়াল করেন এখানে আমরা খাই যেন উই মে লিভ আমরা বাঁচতে পারি। অর্থ কি সামঞ্জস্যপূর্ণ না? উইট আমরা খাই দ্যাট উই মে লিভ। আচ্ছা, আমি যদি অর্থ তাতে নিই, আমরা খাই তাতে আমরা বাঁচতে পারি, প্রায় অর্থটাই আসে। তাহলে কি হলো যে আমরা খাই যেন আমরা বাঁচতে পারি বা যাতে আমরা বাঁচতে পারি, তাহলে দ্যাট ব্যবহার করতে পারতেছি। এই সেন্টেন্সটাই যদি আমি আবার লিখি, উই ইট ইন অর্ডার টু উই মে লিভ। দেখেন এই জায়গায় কি ব্যবহার করলাম, শুধু ইন অর্ডার টু ব্যবহার করলাম। একই জিনিস, অর্থ কিন্তু কি আসছে একই। উইট আমরা খাই এই উদ্দেশ্যে যে অথবা যাতে উই মে লিভ। ক্লিয়ার? তাহলে আমরা পারপোজ উদ্দেশ্য বোঝাতে দ্যাটও ব্যবহার করতে পারি, ইন অর্ডার দ্যাটও ব্যবহার করতে পারি। আবার যদি আমি এই সেন্টেন্সটা লিখি, দেখেন উই ইট so that we may live, we eat so that we may live। দেখেন এখানে so that আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। ক্লিয়ার? তাহলে আপনি এই তিনটার যে কোনোটাই এরকম যদি উদ্দেশ্য বোঝানো হয়, এখানে উদ্দেশ্যটা কি আমরা বাঁচতে পারি, উদ্দেশ্য কি বাঁচার জন্য খাই, তারা প্রত্যেকটাই বাঁচার জন্য আমরা খাই। তাহলে এই উদ্দেশ্য বোঝানোর জন্য আপনি দ্যাট ব্যবহার করতে পারেন, ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে পারেন, সো দ্যাট ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় আপনার আন্ডারলাইন থাকবে এবং আপনার অপশানে কি দেওয়া থাকবে, এবিসি ডি, চারটা অপশন দেওয়া থাকবে। এই চারটার ভিতর যে কোন যেটাই এই তিনটা থাকুক না কেন আপনি সেটাকে কি করবেন, মার্ক করবেন। ক্লিয়ার? আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমাদের উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে কনজাংশনের ব্যবহার। আচ্ছা, এখন দেখেন কন্ডিশন, শর্ত বোঝাতে, শর্ত কোনো কাজের পিছনে যদি আমরা শর্ত জুড়ে দেয়, তাই না, সেই শর্ত বোঝানোর জন্য হচ্ছে এই চারটা ব্যবহার করি। সাধারণত এই চারটা কনজাংশন ব্যবহার করি কিসের ক্ষেত্রে, শর্ত বোঝানো হলে। দেখেন ইফ অর্থটা কি আসছে যদি, আনলেস হচ্ছে যদি না, ওয়েদার ডট ডট অর নট হলো কিনা, অর্থটা কি আসবে হলো কিনা, ওয়েদার ডট ডট অর নট। আর প্রোভাইডেড অর্থ যদিও আসতে পারে অথবা এই শর্ত সাপেক্ষে যে। তাহলে এই চারটার আমরা একটু ব্যবহার এখন দেখি। এখন প্রথমটা তো সহজ, ইফ। ইফের ব্যবহার হচ্ছে যদি। আপনার এক্সাম্পল তাহলে কেমন থাকবে, দেখেন যদি লিখি water boils if you eat it in 100 degree centigrade। ঠিক আছে, খেয়াল করেন, পানি ফোটে যদি তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করো। তাহলে পানি ফুটবে, শর্তটা কি, পানি ফুটবে শর্ত কি, যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হইতে হবে আপনার, তা না হওয়া পর্যন্ত পানি কি হবে না, ফুটবে না। ঠিক আছে, তাহলে শর্ত আছে, তাহলে এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে পানি ফোটে, তাহলে শর্ত আছে, শর্তের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি আমি, ইফ। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আনলেস হচ্ছে কি যদি না। আনলেসের একটা উদাহরণ দেখি, যদি না, he will fail unless he studies hard। খেয়াল রাখেন, he will fail, সে ফেল করবে, he studied hard, সে কঠোর পড়ালেখা যদি না করে তাইলে সে ফেল করবে। তাহলে আপনার আনলেস, দেখেন এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, নট, নেভার আছে নাই,
কিন্তু তারপরও এখানে কি হচ্ছে, অর্থটা কিন্তু কি আসছে, নেগেটিভ। যে হি উইল ফেল, সে ফেল করবে। শর্তটা কি, যে হি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়ালেখা না করলে ফেল করবে। অর্থটা আনলেস মানে কি, দেখেন যদি না, অর্থ কিন্তু যদি না। আচ্ছা, এবং এই মনে রাখবেন আনলেসের সাথে যে ক্লজটা থাকবে সেটা কখনোই নেগেটিভ হবে না, না হওয়ার সুযোগ নেই, মানে নট থাকবে না সেখানে, ডাজ নট, ডু নট, ডিড নট, ঠিক আছে, নট থাকবে না বা নেভার থাকবে না, কারণ এটা তো এটাই অর্থ একটা নেগেটিভ। আবার যদি আর একটা নেগেটিভ করি তাহলে ডবল নেগেটিভ হয়ে গেল না, ডবল নেগেটিভ হওয়া মানে কি পজিটিভ, ঠিক আছে। তাহলে কি হবে না, আনলেসের সাথে যে ক্লজটা থাকবে সেটা নেগেটিভ হওয়ার সুযোগ নেই। তাহলে হি উইল ফেল, সে ফেল করবে, আনলেস যদি না হি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়ালেখা না করে তাহলে সে কি করবে, ফেল করবে। তাহলে ইফ গেল আর আনলেস গেল, ঠিক আছে। এইবার দেখেন যদি ওয়েদার ডট ডট অর নট, এর অর্থটা কি আসে, এর অর্থটা হচ্ছে হলো কি না, ঠিক আছে। যদি লিখি it doesn't, DOESNT, it does, আচ্ছা হ্যাঁ লিখি it doesn't matter to me, is WACTS, whether you go or not। দেখেন ইট ডাজন্ট ম্যাটার টু মি ওয়েদার ইউ গো অর নট, এটা আমার কাছে কোনো ব্যাপার না, তুমি সেখানে তুমি যাও অথবা না যাও, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও কি না যাও তাতে আমার কিছুই যায় আসে না, ঠিক আছে। তাহলে ওয়েদার কখন হবে, ওয়েদার ডট ডট অর নট, ওয়েদার ডট ডট অর নট। দেখেন এর ভিতর কি আসবে, ওয়েদারের পরে তাহলে কি আসবে, সাবজেক্ট আসবে, একবার দুইটা ইউ লিখছি, এক বেগুনে দুই ইউ হয়ে গেছে, ওয়েদার ইউ গো আর নট, ঠিক আছে। তাহলে ওয়েদার ডট ডট, এরপরে সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, আর লাস্টে কি অর নট আসবে, এই যে ডট ডটের জায়গায় সাবজেক্ট ভার্ব থাকবে, ঠিক আছে। তুমি, এটা আমার কাছে কোনো ব্যাপারই না, তুমি যাও বা না যাও, তুমি যাও বা না যাও তাতে আমার কিছু যায় আসে না, ক্লিয়ার। তাহলে কখন আমরা ওয়েদার ডট ডট অর নট ব্যবহার করব, এবং এখানে একটা মজার ব্যাপার, এই যে কোরিলেটিভস কনজাংশন বলা হয়, এই ওয়েদার ডট ডট অর নটকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন, মানে জোড়ায় জোড়ায় যে কনজাংশনগুলো আমরা ইউজ করি তাদেরকে বলা হয় কি, কোরিলেটিভ কনজাংশন। দেখেন এখানে দুইটা আছে, তাহলে মজার ব্যাপার যে আপনার অপশানে কি থাকবে, হয় ওয়েদার থাকবে নতুবা অর নট থাকবে। এখানে অর নট আছে, এই জায়গায় আপনার ওয়েদারটা নাই, তাহলে আপনি বুঝবেন অর নট থাকলে কি আসবে, এখানে ওয়েদার আসবে, অথবা ওয়েদার আছে অর নট থাকতে পারে, অথবা দুইটাই নেই অপশানে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে দুইটাই এখানে নেই অপশানে আপনার, তাহলে দুইটাই লিখতে ওয়েদার ডট ডট অর নট, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ওয়েদারের ব্যবহার। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি, he will succeed whether you help him or not, he will succeed, সে সফল হবে, whether you help him or not, তুমি তাকে সাহায্য করো বা না করো কি হচ্ছে, সে সফল হবে, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে তাহলে ওয়েদার ডট ডট অর নট ব্যবহার করা হবে কনজাংশন। আচ্ছা, এখন দেখেন প্রোভাইডেড হচ্ছে, প্রোভাইডেডের অর্থ হচ্ছে কি, যদি অথবা এই শর্ত সাপেক্ষে যে, যদি অথবা এই শর্ত সাপেক্ষে যে। দেখেন যদি লিখি প্রোভাইডেড যদি বা শর্ত সাপেক্ষে, তাই না, ইউ ক্যান enter, enter, you can enter the room provided you are a student, দেখেন you can enter the room, তুমি রুমে প্রবেশ করতে পারো, provided যদি বা এই শর্তে যে ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হও যদি তুমি রুমে প্রবেশ করতে পারো,
ক্লিয়ার? তাহলে কন্ডিশন শর্ত বোঝাতে আমরা এই চারটা ব্যবহার করি। সে রুমে ঢুকতে পারবে কোন শর্তে? যদি সে ছাত্র হয়। তাহলে প্রোভাইডেড এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি। আপনার এখানে এই জায়গায় আন্ডারলাইন দেওয়া থাকবে আর অপশন দেওয়া থাকবে, যেখানে প্রোভাইড থাকবে সেখানে আপনার কি করতে হবে? মার্ক করতে হবে সেটাকে। ক্লিয়ার? এই ছিল হচ্ছে কন্ডিশন বোঝানোর ক্ষেত্রে এই চারটা। দেখেন ইফেক্ট। ইফেক্ট হচ্ছে ফলাফল বোঝাতে যে কনজাংশনগুলো ব্যবহার করি ফলাফলের ক্ষেত্রে, ঠিক আছে? সেটা হচ্ছে কি লিখছি? একটাই শুধুমাত্র সো ডট দ্য দ্যাট। অর্থটা আসে কি? এতই যে। এতই যে মানে সে এতই বিপরীতধর্মী অর্থ প্রকাশ, সে এতই দুর্বল ছিল, সরি একই অর্থ প্রকাশ করবে, মানে একটা ফলাফল প্রকাশ করবে। সে এতই দুর্বল ছিল যে ঘুম থেকে উঠতে পারে না, তাই না? সে এতই ছোট ছিল যে ছাদ টাচ করতে পারে না। ক্লিয়ার? এরকম অর্থ প্রকাশ করা হবে। দেখেন এক্সাম্পল যদি লিখি, এক্সাম্পল he studied so hard that he passed in the exam. He passed the exam. দেখেন he studied so hard, সে এতই পড়েছিল। so ডট ডট কি আছে? দ্যাট। এগুলোকে বলা হয় জোড়ায় জোড়ায় যে কনজাংশনগুলো ব্যবহার করে, যে জোড়ায় জোড়ায়, তাদেরকে বলা হয় কি? কোরিলেটিভস, ঠিক আছে? হ্যাঁ, পারস্পরিক। তাহলে he studied so hard, সে এতই পড়েছিল যে, সে এতই পড়েছিল যে কি? দ্যাট হি পাসড দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করেছিল। দেখেন দুই পাশে, এ পাশেও পাস্ট টেন্স, এ পাশেও কিন্তু কি করতে হবে? পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এই জায়গায় আমি আরেকটা জিনিস আছে, এর সাথে একটা দ্যাটের পরে যেটা ব্যবহার করতে হয়, দ্যাট করতাম ক্যান মে could might প্লাস ভিয়ন বসে, ঠিক আছে? দ্যাট কর্তা ক্যান কুড মে মাইট, এর সাথে একটা নটও থাকে, এর সাথে নট থাকে। আচ্ছা, এটা একটু পরে দেখাচ্ছি। এর সাথে দ্যাট কর্তা, দ্যাটের পরে এই সো ডট দ্য দ্যাট, এর পরে দেখবেন এই যে দ্যাটের পরে দেখেন সেই কর্তাটা আবার লিখছি। এখানে যে সাবজেক্ট থাকবে সেটা এখানে লিখতে হবে। তাহলে সো ডট দ্য দ্যাট কর্তা ক্যান কুড মে মাইট, এইটা রাখতে হয়। সাধারণত আসে, এখানে কিন্তু ব্যবহার করি। আমি এইবার একটা উদাহরণ দেখাই। যদি আমি লিখতাম এইটাই, সাপোজ হি ওয়াজ সো weak that, দেখেন he was so weak, সে এতই দুর্বল ছিল যে হাঁটতে পারে না। নেগেটিভ করলাম। he was so weak that, কর্তা, কর্তা কোনটা? আবার সেই কর্তাটাই আসবে। তাহলে দ্যাট, দেখেন সো দটা দ্যাট কর্তা, হি। এখন এখানে ক্যান আর মে এই দুইটাই যদি এটা প্রেজেন্ট টেন্স থাকে তাইলে ক্যান মে ব্যবহার করব হির পরে। কি বললাম? এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড অথবা মাইট যে কোনোটি ব্যবহার করা যাবে। কুড মাইট হবে কোন টেন্সের ক্ষেত্রে? পাস্ট টেন্স যদি হয়, এটা পাস্ট টেন্স হলে কুড মাইট। এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট যে টেন্স হোক, প্রেজেন্ট টেন্স হইলে ক্যান মে, আর পাস্ট টেন্স হইলে এটা এখানে লিখবো কুড বা মাইট, পাস্ট ফর্ম নিতে হবে। এখানে আছে কোন টেন্স? দেখেন ওয়াজ, পাস্ট ফর্ম আছে, তার মানে এটা পাস্ট টেন্স। তাহলে এখানে কি ব্যবহার করব? কুড অথবা মাইট যে কোনোটা, অ্যাজ ইউ লাইক বেস্ট। হি কুড, তাহলে হি ওয়াজ সো উইক, সে এতই দুর্বল ছিল যে হি কুড, এরপরে আসবে নট, সে হাঁটতে পারতো না। হি কুড নট ওয়াক, ঠিক আছে? হি কুড নট ওয়াক, সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারতো না। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের ফলাফল বোঝানোর ক্ষেত্রে যে কনজাংশনটা ছিল তার ব্যবহার। ক্লিয়ার? এখানে যদি প্রেজেন্ট টেন্স হইতো তাহলে এখানে কি হতো?
এখানে যদি হি ইজ সো উইক দ্যাট হি, এটা কি হতো তাহলে এখানে ক্যান লিখতে পারতাম অথবা মে। ঠিক আছে, তাহলে সো ডট দ্যাট কর্তা ক্যান কুড মে মাইট নট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ক্লিয়ার? এটা হচ্ছে ইফেক্ট বা ফলাফল প্রকাশ বোঝাইতে এই কনজাংশন ব্যবহার করা হয়। কম্পারিজন দেখেন এবার, কম্পারিজন মানে তুলনা বোঝাতে, তুলনা বোঝাতে যে কনজাংশন ব্যবহার করি সাধারণত এই তিনটা, দেন, অ্যাজ ডট অ্যাজ আর সো ডট অ্যাজ। এখানে একটু খেয়াল রাখবেন যে দেন এর অর্থটা কি আসছে, দেন এর অর্থ হচ্ছে চেয়ে, চাইতে, অপেক্ষা, সে ওর চেয়ে, তুলনা, তুলনা করতে কি বোঝায়, দুইজন থাকে তাদের এর থেকে ও বা ওর চাইতে এ বেশি বড়, ওর থেকে এ বেশি ওজন, তাই না, ও অপেক্ষা এর ওজন বেশি, যে তুলনা বোঝাচ্ছি দেন। সাধারণত কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের দেন, কম্পারিজন, তুলনা বোঝাইতে দেন ব্যবহার করা হয়। আর হচ্ছে অ্যাজ ডট অ্যাজ, অর্থটা কি আসে, মতো বা অনুরূপ, তাই না, অ্যাজ লাইক অ্যাজ ইট, অ্যাজ লাইক অ্যাজ, ঠিক আছে। আচ্ছা, মতো বা অনুরূপ। আচ্ছা, এইটাই দেখেন একটা মজার ব্যাপার যে এখানে খেয়াল রাখতে হবে যে পজিটিভ বা হ্যাঁ বোধক তুলনা বোঝাইতে অ্যাজ ডট অ্যাজ হবে কখন, যখন হ্যাঁ বোধক তুলনা বোঝাবে, অ্যাজ ডট অ্যাজ হবে হ্যাঁ বোধক তুলনার ক্ষেত্রে। আর সো ডট অ্যাজ হবে কখন, অর্থ এটারও একই, অনুরূপ বা মতো, নেগেটিভ বা না বোধক তুলনার ক্ষেত্রে সো ডট অ্যাজ ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা দেখেন, আমি একটা জিনিস দেখাই। মনে করেন এখানে দুইজন ব্যক্তি আছে, সাপোজ এই, এটা মনে করেন রোনা, ঠিক আছে, আর না এটা রোনা না, এটা মনে করেন রিমা দিলাম, রিমা, ঠিক আছে। আর এই যে রেড সিগন্যাল, এটা হচ্ছে মনে করেন রোনা। তাহলে রিমা থেকে রোনা কি অপেক্ষাকৃত কি লম্বা, এ হচ্ছে এর থেকে কি লম্বা। দেখেন খেয়াল করেন তুলনা, এর থেকে রিমার থেকে রোনা কি লম্বা, তাই না। এইবার যদি আমি দেখি এখানে দেখেন, তাহলে রিমা কিন্তু রুনার মতো লম্বা নয়, কিন্তু রুনা রিমার মতোই লম্বা। কি বললাম বুঝতে পারছেন? রিমা কিন্তু রুনার মতো লম্বা নয়, এর থেকে ছোট, তাই না, তুলনা বোঝাচ্ছে এর থেকে ছোট, রুনার থেকে রিমা ছোট। তাহলে রিমা রুনার মতো লম্বা নয়, কিন্তু রুনা কিন্তু রিমার মতো কি লম্বা। তার মানে কি রিমার থেকে সে সমান বা বড় হতে পারে। ক্লিয়ার? তাহলে দেখেন এক্সাম্পলটা বুঝবেন, এটা কিন্তু আবার জড়ায় নেবেন না, জিনিসটা কিন্তু একটু বুঝে বুঝে পড়বো। তাহলে যদি আমি লিখি যে রোনা ইজ taller than রিমা, রোনা রিমার থেকে কি লম্বা। তাহলে কি বুঝালাম আমি, দেখেন তুলনা বোঝাইতে কি ব্যবহার করলাম, দেন। ক্লিয়ার? আচ্ছা এখন অ্যাজ ব্যবহার করব। দেখেন অ্যাজ এরটা যদি আমি লিখি যে অ্যাজ এরটা যদি লিখি রিমা ইজ নট taller than রোনা। এবার দেখেন একটু, রিমা ইজ নট taller than রোনা, রিমা রোনার থেকে লম্বা নয়। তাহলে কি লিখলাম, এখানেও কিন্তু দেখেন কি ব্যবহার করছি, দেন। ঠিক আছে, তাহলে দেন কোন ক্ষেত্রে ব্যবহার করব আমরা বুঝতে পারছি, তুলনা বোঝাইলে, স্বাভাবিক তুলনা বোঝাইলে আমরা দেন ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা এইবার এই অ্যাজ আর সোর ব্যবহারে আসেন। এই জায়গায় দেখেন যদি লিখি, খেয়াল করেন একটু বুঝে, রুনা ইজ অ্যাজ টাল অ্যাজ রিমা, রুনা রিমার মতোই লম্বা। কি ঠিক আছে না অর্থটা? এবং এই আমরা এখানে ফিজিক্যালিও দেখতে পাচ্ছি যে রুনা রিমার থেকেও লম্বা।
তার মানে কি রুনা রিমার মতোই লম্বা, ওর মতোই লম্বা, ওর থেকে ছোট না অ্যাজ ইউজুয়াল। কিন্তু রিমা কিন্তু আবার রুনার থেকে কি ছোট। তাহলে লিখলাম রুনা ইজ অ্যাজ টল অ্যাজ রিমা। তাহলে দেখেন অ্যাজ ডট দ্বারা অ্যাজ ব্যবহার করছি। আচ্ছা, এইবার যদি লিখি হচ্ছে রিমা, না রিমা ইজ নট সো টল অ্যাজ রুনা। খেয়াল করেন এবার, রিমা কিন্তু রুনার মতো কি নয়, লম্বা নয়। তাহলে এবার কি ব্যবহার করছি আমি, দেখেন নট সো ডট দ্য অ্যাজ। তাহলে যখন নেগেটিভ হবে, নেগেটিভ হইলে তখন কি ব্যবহার করব, সো ডট দ্য অ্যাজ। আর অ্যাজ ডট দ্য অ্যাজ কখন হবে, যখন পজিটিভ অর্থ হবে। ক্লিয়ার? তাহলে সো কখন ব্যবহার করব, নেগেটিভ হইলে। আর অ্যাজ ডট দ্য অ্যাজ ব্যবহার করব কখন, পজিটিভ হইলে। এবং এই দুইটাকে কি বলা হয়, দেখেন এরাও কিন্তু কি জোড়ায় জোড়ায় আছে না, তাহলে এই দুটোকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি, কারণ বেশি বড় যখন ভিডিও হয় তখন আপনারা দেখেন না, আর একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, যথেষ্ট কষ্ট হয়। আপনারা তারপরও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটন চাপেন না, এটা খুব খারাপ লাগে। ঠিক আছে, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, আর হচ্ছে কি করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।